না, এটা কি করে হতে পারে? আমার স্পষ্ট মনে আছে আমি ইলেকট্রিক শর্ট খেয়েছি এবং তা অনুভব করতে পেরেছি। গায়ে কাজ গেঁথেছে, সেটাও খুব ব্যথা পেয়েছি। কি হচ্ছে আমার সাথে? নিজেকে কেমন পাগল পাগল লাগছে, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণ দম খিচে বসে থাকার পর দরজায় টোকা পড়ে। প্রথমে রানীর কানে যায় না, দ্বিতীয়বার জোরে দরজায় ধাক্কা দিতে রানীর হুঁশ ফেরে। এলোমেলো অবস্থা থেকে উঠে দাঁড়ায়, ওড়না দিয়ে নিজেকে ঢেকে কপালের ঘাম মুছে দরজার সামনে এসে ভাবতে থাকে, কে আসলো? মাফিয়াটা না তো? দরজা খুলতে ভয় হচ্ছে খুব। তার ফিকিরের মাঝে আবারও দরজায় টোকা পড়ে। এবার কাঁপা কাঁপা হাতে বাড়িয়ে দরজা খুলে দিতে মিতুর মলিন চেহারাটা ভেসে ওঠে চোখের সামনে। মিতুকে দেখে স্বস্তি মেলে এবং আশার আলো দেখতে পায়। হট করে মিতুর বাঁ হাত চেপে ধরে রুমে নিয়ে আসে। একটু আগের ঘটনা ভুলে গিয়ে উতলা হয়ে জিজ্ঞেস করে, জিসান, মানে জিসান ভাই ঠিক আছে তো? মিতু রানীকে জিশনের জন্য এত উত্তেজিত হতে দেখে বেশ অবাক হয়। পরবর্তীতে ভাবে সেও তো এই বাড়ির এখন একজন সদস্য, সেজন্য হয়তো খারাপ লাগছে। তাই আস্তে করে ভাঙা কণ্ঠে জবাব দেয়, জানি না কোথায় আছে। আমি দেখতে এসেছিলাম, তবে দরজায় এত বড় তালা ঝুলানো, খুব ভয় হচ্ছে আমার। রানীর চিন্তা আরো বেড়ে যায়। মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে। তবে এই মুহূর্তে তার কেমন মাথা ঘুরাচ্ছে, পেটে তীব্র যন্ত্রণা বেড়েই চলছে, মুখটা কেমন তেতো হয়ে আছে। একটু টক খেলে ভালো হতো। মিতুর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, একটু তেঁতুল হবে? মিতু ভুরু কুঁচকে নেয়। এই অসময়ে কেউ টক খেতে চায়? সে কথা বাড়ায় না। নিয়ে আসছি বলে রুম থেকে বের হয়ে আসে। রানী তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে কোনো রকম শাওয়ার নেয়। হাতের বাহু দুটো পানি দ্বারা ভেজায় না। তার নিচ পেট চিনচিন করছে। মিতু নিচে এসে দেখে সোফায় হরিরাম রামদাস ও তার চাচ্চু রিপন দাস খুব চিন্তিত হয়ে কিছু একটা নিয়ে কথা বলছেন। মিতু কিচেনে গিয়ে তেঁতুলের পুরো বক্স হাতে নিয়ে বের হতে জিদ্দাতকে লিভিংয়ে উপস্থিত দেখতে পায়। সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে ফোন স্ক্রল করছে। গুরুজনেরা গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে চুপ হয়ে আছে। রামদাস এক হাত কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে রেখেছেন। হরিরাম তখন আস্তে করে বলেন, ছেলে মেয়ে দুটোই বাসায় আসতে চাইছে, কালই ওদের ফাইনাল এক্সাম শেষ হলো। হরিরামের কথা শুনে ফোনের দিকে দৃষ্টি স্থির রেখে জাবরার কিছু একটা ভাবে, অতঃপর রহস্যময় হাসে। রামদাস চোখ বন্ধ অবস্থায় শান্ত কণ্ঠে উত্তর দিলেন, বাড়ির ছেলে মেয়ে বাড়ি ফিরবে, ভালো কথা। তাহলে টিকিট কেটে আজ রাতের ফ্ল্যাটে চলে আসুক। মিতু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সবই শুনেছে। ইতিমধ্যে শ্যামা সেখানে কফি নিয়ে উপস্থিত হয়েছেন। যেই শুনলেন ওনার ছেলে মেয়ে বাড়ি আসবে, খুশিতে মনে মনে যেন লাড্ডু ফুটতে শুরু করেছে। সবাইকে কফি দেওয়া শেষ হলে বেখেয়ালিভাবে জিদ্দাতের মুখের সামনে কফির মগ নিয়ে ধরেন। জিদ্দাত মুখ গম্ভীর করে এক নজর সামনে কফির মগ ধরে রাখা হাতের দিকে তাকায়। পরপর আগুন চোখে শ্যামার মুখ পানে তাকায়। শ্যামা যখন বুঝতে পারে কি করেছেন, তিনি তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে আস্তে আস্তে বলেন, সরি আসলে। মহকের কথা শেষ হওয়ার আগে জিদ্দাত লাফিয়ে উঠে দাঁড়ায়। রিপন দাস আর হরিরাম আতঙ্কিত নয়নে তাকান সেদিকে। মাফিয়াটার রাগ সম্পর্কে সকলেরই খুব ভালো করে ধারণা আছে। জিদ্দাত শ্যামার দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে শয়তানি হেসে কফির মগটা হাত থেকে থাবা মেরে শক্ত করে চেপে ধরতে মুহূর্তে সেটা ভেঙে গেল। শ্যামা সেদিকে চোখ বড় বড় করে তাকালেন। জিদ্দাত দু আঙুলে ইশারা করে বলল, হাত বাড়ান। শ্যামার সাথে সাথে বাড়িয়ে দিলেন। জিদ্দাত ভাঙা কাজ শ্যামার হাতের তালুতে বসিয়ে চেপে ধরল। শ্যামা মুহূর্তে চিৎকার দিয়ে উঠলেন। হরিরাম রিপন দাস আকস্মিক ঘটনায় দাঁড়িয়ে গেলেন। রামদাস চোখ মেলে তাকিয়ে সামনে দৃশ্য দেখে উঠে দাঁড়িয়ে কিছু বলতে নিলে জিদ্দাত হাত উঁচিয়ে থামিয়ে দেয় এবং এক আঙুল ঠোঁটের উপরে রেখে রক্তচক্ষু নিয়ে বলে, শ্শ্, একদম দরদ দেখাতে আসবেন না। ঠুঙ্কো মাথা নিয়ে ঘুরি না। আশা করি আমার ব্যাপারে এখন আপনাদের জন্য আদেশ লিপির গোডাউন খুলতে হবে না, জানাই তো আছে। শ্যামা কাঁদতে কাঁদতে অপর হাত চেপে ধরলেন।
রামদাস মাথা নিচু করে নিলেন এবং সে স্থানে এক মুহূর্ত না দাঁড়িয়ে উপরে উঠে আসলেন। হরিরাম এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে স্ত্রীর হাতে চেপে ধরেন। জিদ্দাতের পরনে সাদা শার্ট এবং সাদা। তার ফোনে তখন কল আসে। ঠোঁট ভিজিয়ে এক নজর স্ক্রিনের দিকে তাকিয়ে হাতে থাকা ভাঙা কাজ নিয়ে ছুঁড়ে ফেলে অপর হাতে ধুতি হাঁটু অবধি তুলে ফোন কানে চেপে ধরে সিনা টান টান করে সিঁড়ির দিকে পা বাড়ায়। ফোনের অপর পাশের লোকটি ভয়ে ভয়ে জানায়, বস, আপনাকে এই মুহূর্তে আসতে হবে। বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে উপরে উঠল সে। কোনো উত্তর দিল না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু একটা ভেবে অতঃপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ইম্পসিবল। ডোন্ট কল কাট। যতক্ষণ না আমি বলছি একদম সামনে দাঁড়াবে না। সবকিছু যেন আমার কানে আসে। ওকে বস। ফোনটা কানে চেপে রেখে খুব মনোযোগ দিয়ে ফোনের ওপাশে কি হচ্ছে না হচ্ছে সব শুনছি। শাওয়ার নিয়ে বেডে পেট চেপে বসেছিল তখন মিতু রুমে প্রবেশ করে। রানীকে তেঁতুল দেয়। সে হাতে নিয়ে মিতুকে ধন্যবাদ জানায়। অতঃপর বেডে তার পাশে বসতে বলে। মিতুও বসে এবং রানীর তেঁতুল খাওয়াতে তাকিয়ে থাকে। মুখের ভেতর তেঁতুলের বিচি নিয়ে সারা মুখে নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে। গোলাপি ঠোঁট জিভ দিয়ে একটু পর ভেজাচ্ছে। অতিরিক্ত টকে নীলমণির আঁখি জোড়া কিছুটা ছোট করছে, তো আবার স্বাভাবিক করে নিচ্ছে। এই মুহূর্তে তার চেহারায় ফুটে উঠেছে অন্যরকম সৌন্দর্য। মিতু রানীকে মুগ্ধ হয়ে দেখতে দেখতে ভাবছে, সত্যি রানী ভীষণ সুন্দর। তেঁতুল খাওয়ার মাঝখানে মিতুর দিকে নজর যায়। ইস, সে একা একা খেয়ে ফেলছে। তাই জোরপূর্বক হেসে তেঁতুল এগিয়ে দিয়ে বলে, তুমিও নাও না। মুস্কি হেসে মিতু জানায়। না, তুমি খাও, আমার খেতে ইচ্ছে হচ্ছে না। সে আবারও জোরপূর্বক হাসল। টক খেতে তার সব সময় ভালো লাগে, তাই ইচ্ছে মতো তেঁতুল খাচ্ছে। খেতে খেতে প্রায় অর্ধেক বক্স খালি করে ফেলছে। মিতু শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। টক মেয়েদের পছন্দের সেটা জানা আছে, তাই বলে এত তেঁতুল একসাথে খেতে পারে মানুষ? মিতুর এইসব ভাবার মাঝে নজর যায় রানীর হাতের তালুতে থাকা ব্যান্ডেজের দিকে। কৌতূহলী হয়ে হাত বাড়িয়ে ধরতে যায়। উদ্দেশ্য প্রশ্ন করবে কি করে হলো এটা, কিন্তু তার আগেই জিদ্দাতকে কানে ফোন চেপে রুমে প্রবেশ করতে দেখে আর সাহস হলো না তার। হাত ধরে দেখান। ফট করে উঠে দাঁড়ায়। রানীর আচমকা হাত থেকে তেঁতুলের সব বিচি নিচে পড়ে যায়। যেটুকু মুখে তেঁতুল পুরে রেখেছিল তা খাওয়ার মাঝে গলায় ভেজে ভয়ে কাশতে শুরু করে দেয়। মিতু এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রানী নিজেকে সামলে তাড়াতাড়ি নিচে বসে কাপা কাপা হাতে বিচিগুলো একটা একটা তুলতে শুরু করে। জিদ্দাতের দিকে ভুল করেও তাকায় না। খুব বেশি বেখালি হওয়ার জন্য মাথা থেকে ওড়না সরে যায়। লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করে। জিদ্দাত জিভ দিয়ে গাল ঠেলতে ঠেলতে রানীকে পর্যবেক্ষণ করে। পর মুহূর্তে নজর সরিয়ে ধুতি থেকে হাত ছেড়ে শার্টের উপরের দুটো বোতাম খুলে বেডের দিকে এগিয়ে আসে। ততক্ষণে রানী বিচিগুলো তুলে দাঁড়ায় এবং এক প্রকার দৌড়ে ব্যালকনিতে এসে বাইরে ফেলে দেয়। ভয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নখ কাটছে। রুমে যাবে কি যাবে না ভেবে আরও বেশি মাথা ঘোরাচ্ছে। পেটের ভেতরে যেন নাড়িভুড়ি উল্টে পাল্টে যাচ্ছে, অনেক ব্যথাও করছে। শরীর তো কাঁপছে, সাথে নিঃশ্বাস আটকে আসছে। এখন রাত 9টার মতো হবে। আজ বাড়ির পেছনের দিকটা অন্ধকার চাঁদের আলোতে কিছুটা স্পষ্ট। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে সে ভয়ে ভয়ে রুমের দিকে উঁকি দিল। জিদ্দাত রুমে আছে নাকি চলে গেছে তা দেখার জন্য। চলে গেলে তো কোনো কথাই নেই, তার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু বেডে তাকাতে বরাবরই হতাশ হলো। মাফিয়াটা ফোন কানে চেপে রেখে পায়ের উপর পা তুলে এক হাত কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। সাহস আর হলো না রুমে যাবার। ব্যালকনিতে দাঁড়িয়ে তার কেমন কেমন জানি লাগছে। ওয়াশরুমে যাবে কি করে? এভাবে আরও কিছুক্ষণ অতিবাহিত হয়। সে রেলিংয়ে দুহাত চেপে ধরে। তার কিছুক্ষণ পরই ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করে, সাথে পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেতে ছোট দেহটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। সামান্য সময়ে নিঃশ্বাসের থেকে ঘাড়ে নাক ঘষায় পরিণত হয়।
তার কিছুক্ষণ পর ধীরে ধীরে হালকা ভেজা লম্বা চুলে মুখ ডুবিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ভারী উষ্ণ শ্বাস তাকে কাঁপিয়ে তুলছে বারংবার। ধীরে ধীরে কম্পিত হাত জোড়া নিয়ে রাখে মাফিয়াটার হাতের উপর, এবং সে হাত জোর করে সরিয়ে দিতে আচমকা পুরো শরীর ঘুরিয়ে নেয় জিদ্দাত। সেকেন্ডেরও কম সময়ে রানীর দু হাত এক হাতে মুঠোবন্দি করে রেলিংয়ে চেপে নিচের দিকে ঝুঁকে ধরে, এতে করে লম্বা চুলগুলো সোজা হয়ে নিচের দিকে ঝুলে পড়ে। ঘটনাটা এত তাড়াতাড়ি হওয়ায় রানী চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। পরবর্তীতে চোখ মেলে তাকাতে কাঁপতে আরম্ভ করে। ভয় হচ্ছে খুব। বাইরে প্রচুর বাতাস, যার ফলে লম্বা কেশ ঝুলন্ত অবস্থায় এলোমেলোভাবে উড়ছে। জোনাকি পোকা নিচে দুলে চুলের ভাঁজে ভাঁজে বসে জ্বলজ্বল করছে। সে মুহূর্তে জাবরার তার দিকে ঝুঁকে আসে। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে। অতঃপর আরেকটু মুখের সামনে ঝুঁকে গিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি প্রসারিত করে বলে, ফেলতি রঙ্গমোহিনী বেবি। আবারও চোখ খিচে বন্ধ করে নেয়। তাকে যদি এখান থেকে সত্যি সত্যি ফেলে দেয় তখন কি হবে? হাড্ডি গুড্ডি তো একটাও আস্ত থাকবে না। ভাবতে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কেঁদে দেয় এবং সেভাবে বলতে শুরু করে, প্লিজ ফেলবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? শুধু শুধু আমাকে মারেন। আমার বুঝি কষ্ট হয় না? এখান থেকে পড়ে গেলে আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে। তখন ওরা আপনাকে অভিশাপ দিবে যে আপনার গন্ডারের শক্তি ধূলিসাৎ হয়ে যাবে। বাকিটা বলার সুযোগ না দিয়ে জিদ্দাত ফাজিল বলে ধমক দিতে রানীর সাথে সাথে কেঁপে ওঠে। মুখ বন্ধ হয়ে যায় তার। খিচে রাখা চোখ কপাল কুঁচকে দৃঢ় খিচে নেয়। বুক কেমন টিপ টিপ করছে। শ্বাস সে ধীরে ধীরে অধিক দ্রুত উপরে নিচে টেনে নিচ্ছে। চোখ মেলে তাকানোর সাহস হচ্ছে না। তার এই বিহাল অবস্থা দেখে সে দ্বিতীয়বারের মতো বাঁকা হেসে বলল, আমার সাথে বেয়াদবি? একদমই মানা যায় না। কি বলেন বেবি? বলে হাত একটু ডিলে করতে রানী তৎক্ষণাৎ চোখ মেলে উঠে যেতে চায়, কিন্তু পারে না। সে শয়তানি হেসে এক হাত ছেড়ে দিয়ে অপর হাত হালকা ঢিলে করে দিতে রানী ভয়ে চোখ বড় বড় করে হুড়মুড়িয়ে জাবরারের কলার থাবা মেরে শক্ত করে চেপে ধরে উঠে আসতে একের ওপরের অধরে স্পর্শ হয়ে যায়। রানী তো চোখ বড় বড় করে নেয়। কি হয়েছে বুঝতে কিছুটা সময় লাগে এবং তড়িৎ সরে আসতে নিলে জাবরার কোমর জড়িয়ে শক্ত করে নিজের সাথে চেপে ধরে অধরে সফট স্পর্শ করতে থাকে। রানী সাপের মতো মুচড়ামুচড়ি করছে নিজেকে ছাড়ানোর জন্য। এতে করে জিদ্দাত খুব বিরক্ত হয়ে কামড় বসিয়ে দেয়। আ মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করতে তার গোলাপি তুলতুলে অধরে আরো বেশি করে অত্যাচারিত হতে থাকে। চাঁদের আলো তাদের উপর আছড়ে পড়ছে। রাতের হিম শীতল ঠান্ডা বাতাস রানীর শরীরে বারংবার কম্পন সৃষ্টি করছে। অনেকটা সময় পার হওয়ার পর ছাড়া পেয়ে সে প্রাণ ভরে শ্বাস নিতে শুরু করে। আর একটু হলে দম চলে যেত তার। জিদ্দাত ফট করে তাকে কোলে তুলে নেয়। আচমকা কোলে নেয় সে হকচকিয়ে যায় এবং পড়ে যাওয়ার ভয়ে জিদ্দাতের শার্ট খামচে ধরে। জাবরার মুখের ভাবভঙ্গি গম্ভীর রেখে রুমে নিয়ে এসে সোজা বেডে ফেলে দেয় তাকে। এতে করে পেটে অনেক পেইন হয়। অস্বাচ্ছন্দ্যকর লাগছে। কিসের জন্য লাগছে সেটা পুরোপুরি শিওর সে। এখন কি হবে? ভয়ে উঠে যেতে চায়, কিন্তু পায়ে টান মেরে সোজা করে শুয়ে দেয় এবং উপরে উঠে বসে। বেডের দুপাশে হাত চেপে মুখের সামনে ঝুঁকে আসে। পেটে ভারী অনুভব হতে চোখ দুটো ছলছল করে উঠে তার। অসহায়ভাবে অদ্ভুত নীল আঁখি জোড়া নিয়ে তাকায় জিদ্দাতের দিকে। তাতে কি কাজ হবে? একদমই না। পাত্তাই দিল না। তাই না পেরে সে বাধা সৃষ্টি করে বলল, প্লিজ আমাকে কিছু সময় দিন। সে তুচ্ছ হেসে জবাবে বলল, ভেরি ফানি জোকস। তা কিসের জন্য সময় চাইছেন? রানী ফাঁকা ঢোক গেলে। কি করে বলবে এই কথা? কোনোরকম ভেবে আমতা আমতা করে অন্যদিকে মুখ করে বলে, মেয়েদের পার্সোনাল প্রবলেম। জিদ্দাত ঠোঁট কামড়ে হেসে বলল, তাতে আমার কি? কথাটা বলে পরপর ওড়নাটা টান দিতে রানী ফুপিয়ে ওঠে এবং চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বলে, আমার পিরিয়ড হয়েছে। অন্তত এই সময় ছাড় দিন। শুনেও শুনল না জাবরার।
বেডশিটের অবস্থা নাজেহাল। জোরাজুরিতে থাপ্পড় বসিয়েছে গালে। সে থাপ্পড় কাবু হয়ে নেতিয়ে রইল সে। টাইম স্কিপ। জিদ্দাত নিজের মাফিয়া ম্যানশনে পা রাখতে একজন গার্ড, যার নাম ছিল সিজান, সে তার জুতো খুব সাবধানে খুলে দেয় এবং এক সাইডে রেখে উঠে দাঁড়ায়। জিদ্দাত দু আঙুলে সিজানকে ইশারায় বলে পেছন পেছন আসার জন্য। পরপর সিনা টান টান করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। মুখের ভাবভঙ্গি বরাবরের মতো গম্ভীর। উপরে এসে বন্ধ দরজার সামনে দাঁড়াতে সঙ্গে সঙ্গে খুলে যায়। ততক্ষণে সিজান পিছু এসে দাঁড়িয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, রুমের দরজায় কোনো লক কিংবা ফিঙ্গার যুক্ত ছিল না। গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে ভাবছে, তারা যখন আসা যাওয়া করে অথবা দরজার সামনে দাঁড়ায় তখন তো এই দরজা খুলে না, শুধু তাদের বস দাঁড়ালে আপনা আপনি খুলে যায় কিভাবে? জিদ্দাত রুমে প্রবেশ করে, সাথে সিজানও ভাবনা বাদ দিয়ে ভেতরে আসে। এখন এইসব ভেবে মাথা ঘামালে চলবে না, তাহলে নেহাত প্রাণ হারাবে। রুমের ভেতরটায় আসবাবপত্র সহ সবকিছুই কেমন রক্ত লাল। যে কেউ এই রুমে আসলে ভয় পাবে। বস ওয়াশরুমের ভেতরে যেতে জিশান তখন টাওয়াল এগিয়ে দেয়। জিদ্দাত না নিয়ে রক্তচক্ষু করে তাকায় তার দিকে। সিজান ফাঁকা ঢোক গিলে এগিয়ে দেওয়া হাত সঙ্গে সঙ্গে পিছিয়ে নিয়ে এসে দুপা পিছিয়ে দাঁড়ায়। জিদ্দাত শার্ট কাঁধ থেকে কনুই পর্যন্ত নামিয়ে দেওয়ালে দু হাত রেখে ঝর্ণার নিচে দাঁড়ায়। মুহূর্তে সিটা সিটা পানি বলিষ্ঠ কাঁধ থেকে দানবের মতো শক্তপোক্ত পিঠ দিয়ে গড়িয়ে পড়ে। লম্বা চুল সামনে ঝুলে নাকে এসে ঠেকেছে। সে চুলের পানি গড়িয়ে ঠোঁট ছুঁয়ে অ্যাডামস অ্যাপেল চুয়ে চুয়ে সুটাম দেহে গড়িয়ে পড়েছে। শরীর তার বরাবরই উত্তপ্ত। এই রাত আড়াইটের বরফে জমে থাকা ঠান্ডা পানিও তার শরীরে পড়ে উষ্ণ ধোঁয়া ওড়াচ্ছে। শাওয়ার শেষে আগে থেকে সেখানে রাখা টাওয়াল কোমরে পেঁচিয়ে চুল পিছনে ঠেলে দিতে দিতে বের হয়। ততক্ষণে সিজান জিদ্দাতের পোশাক ও প্রয়োজনীয় সব জিনিস রেডি করে রেখেছে। বসকে বের হতে দেখে শার্ট নিয়ে এগিয়ে দেয়। সে নিজের পোশাক পরিধান করে চুলে হালকা করে জেল লাগিয়ে সেট করে মিররের সামনে দাঁড়ায়। অতঃপর নিজের সব থেকে পছন্দের পারফিউম ইউজ করে। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা ছিল ব্লুডি চ্যানেল, যেটার ঘ্রাণে সিজান চোখ বন্ধ করে অনুভব করে। জিদ্দাত মিররে তাকিয়ে সিজানকে পর্যবেক্ষণ করে অদ্ভুতভাবে হাসে। অতঃপর ঘড়ি পড়তে পড়তে শীতল কণ্ঠে বলে, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে পারফিউমটা তোর, পরপর সামনে ফিরে বলে, না দিতে পারলে সোজা উপরে। রাজি? সিজান পিছিয়ে যায়। জিদ্দাত যেমন অদ্ভুত প্রশ্ন, তার তেমনই অদ্ভুতই হবে। কলার ঠিক করে আমতামতা করে জবাব দিল, না বস, আমার এই পারফিউম চাই না। জিদ্দাত বাঁকা হেসে ঠোঁটের কোণে পিচারিংটা জিভ দিয়ে নাড়িয়ে শার্টের হাত হোল্ড করতে করতে বলে, মনে মনে সূর্যের থেকে পানি চাস, সাহস তো কম নয়। যখন দিতে চাইছে তখন প্রত্যাখ্যান কেন করছিস? নাকি হাত ছেলে চোর ভয় হচ্ছে? সিজান ঘামতে শুরু করে দেয়। এই পারফিউমের চক্করে তার প্রাণটাই না চলে যায় এখন। ভয়ে ভয়ে বসের দিকে তাকাতে সে অগ্নিলাভা আগুন চোখ দেখে আবারও ঢোক গিলে। জিদ্দাতের এখানে সে প্রায় 6 বছর কাজ করছে। এই প্রথম সে ভুল করে বসেছে। এর আগে বহু গার্ড শর্ত গ্রহণ করে একই ভুল করে প্রাণ হারিয়েছে। তাই বিলম্ব না করে সে মাথা নত করে বলে, সরি বস, আমার উচিত হয়নি এভাবে চোখ বন্ধ করে ঘ্রাণ অনুভব করা। পরের বার আর এমন হবে না। জিদ্দাত এক হাত পকেটে গুজে অপর হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে তার ম্যানশনের 6 ফ্লোরের গ্লাসযুক্ত কর্নারে। সেখান থেকে ব্যস্ত শহরে দমিয়ে চলতে থাকা গাড়ি ও আশেপাশে থাকা বিশাল বিশাল দালান কোঠা দৃশ্যমান। ওয়াইনের গ্লাস ঠোঁটের ভাঁজে রেখে চুমুক দিয়ে অদ্ভুতভাবে হেসে পকেটে রাখা হাতে কিছু একটা মুঠো করে খুব স্লো সেটা বের করে নিয়ে আসে এবং পুনরায় ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে রহস্যময় হেসে স্পষ্ট কণ্ঠে বলে, ইস, এই পেন ড্রাইভের জন্য কতই না খাটছে আহম্মকের দলেরা। বলেই সে হু হু করে হেসে উঠল। সেই হাসির শব্দে ভয়ঙ্কর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল রুম জুড়ে। হাসতে হাসতে হঠাৎ মাফিয়াটার চোখ মুখ গরম হয়ে আসে।
দৃষ্টিতে জমে ওঠে ক্রোধের তীব্র ঝলক। লুকিং গ্লাসের সামনে থেকে সরে কয়েক পা এগিয়ে সে সুইভেল চেয়ারে বসে। পরক্ষণে হাত শক্ত করে মুঠো বানিয়ে টেবিলের ওপর জোরে পাঞ্চ মারে। ধাক্কায় টেবিলটা কেঁপে ওঠে, সাথে সাথে সে দাঁত চেপে আওড়ায়, প্রথমে নিজের চেলাতে দিয়ে আমার উপরে মলে অ্যাটাক করানো, দ্বিতীয়ত রামদাস চন্দ্রকে কালী বটগাছের নিচে উপরে পাঠিয়ে দেওয়ার ফোন দিয়ে অ্যাটাক, তারপর মাফিয়া জবরার খান সিদ্ধার্থের সামনে। বাহ, পুরোই গাছে খেলোয়াড়। সে লাস্টের কথাটা আওড়ানো মাত্র মনে মনে রহস্যময় হেসে ওঠে। ঠিক তখন সিজনের ভয় মিশ্রিত কণ্ঠ ভেসে আসে। আই উইল কাম বস। সে সেদিকে না তাকিয়ে দু আঙুল ইশারায় আসতে বলে। সিজানের নাকেও একটা চোখের মধ্যে ব্যান্ডেজ করা। অল্প ভুলের জন্য শাস্তি হিসেবে এক চোখ তুলে নিয়েছে এবং নাক ফাটিয়ে দিয়েছে জিদ্দাত। সিজান মাথা নিচু করে রুমে প্রবেশ করে, হাত দুটো ফাইল সেইগুলো জিদ্দাতের সামনে রেখে দু পা পিছিয়ে মাথা নত অবস্থায় দাঁড়িয়ে রইল। বেচারা নাকে ব্যান্ডেজ থাকায় হাঁ করে নিঃশ্বাস নিতে হচ্ছে, কিন্তু এটা ভেবে বারবার শুকরিয়া করছে বস তার পুরো প্রাণটাই নেয়নি। চোখ গেলে গেছে তাতে কি, কত পায়ের উপর পড়েছিল। জিদ্দাত ল্যাপটপ অন করে, আঙুল দিয়ে কপাল ঘেঁষে কিছু একটা ভেবে টেবিলে এক হাতে জোরে বাড়ি মারে। সিজান ভয়ে লাফিয়ে উঠতে জিদ্দাত আঙুলের ইশারায় দরজা দেখায়। চলে যাওয়ার নির্দেশ পেতে এক প্রকার দৌড়ে বের হয়ে যায়। এখানে 1 সেকেন্ড দেরি করা মানে নিজের ইচ্ছায় মৃত্যুকে ডেকে আনা। সিজান যেতে জিদ্দাত কাঁধ ঝেড়ে মাথা নাড়িয়ে বাঁকা হেসে পেন ড্রাইভটা ল্যাপটপে সেট করে কানেক্ট করে এবং খুব মনোযোগ দিয়ে প্রতিটা সাইড চেক দেয়। কিছুক্ষণের মধ্যে মাথা হেলিয়ে দেয় চেয়ারে, পা তুলে ফেলে টেবিলের উপরে, চোখ বন্ধ করে জোরে জোরে রহস্যময় অট্টহাসিতে ফেটে পড়ে। কি চলছে মনে বোঝা বড় মুশকিল। ইন মর্নিং। কিরে পেতনি? ডাইনিংয়ে চেয়ার টেনে বসতে বসতে বলল জয়। ঝিলিক তা শুনে বরাবরের মতো তেলে বেগুনে জ্বলে উঠল। নাক ফুলিয়ে হাতে ফল কাটার ছুরি সোজা করে সাপের মতো ফুঁসতে ফুঁসতে বলল, আমি পেতনি হলে তুমি পেতনা ভাইয়া। জয় জ্যাম পাউরুটিতে লাগাতে লাগাতে গা ছাড়া ভাব নিয়ে উত্তর দিল, সারা জীবন পেতনি উল্লেখ ছিল, আজ নতুন করে পেত্তা আবির্ভাব হলো। অবশ্য এইসব পেতনি দ্বারা সম্ভব। ঝিলিক ভেংচি কাটল। জয় মুচকি হাসল, বোনকে রাগাতে ভালোই লাগে। কি নিয়ে তুই ভাই বোন লেগে আছিস? কিচেনে থেকে লুচির ঝুড়ি নিয়ে ডাইনিংয়ে আসতে আসতে কথাটা বললেন জয়া বেগম। ঝিলিক মাকে দেখে ন্যাকা ন্যাকা কান্না করা শুরু করে দিল। নাক টানতে টানতে বলল, দেখো না মামাম, ভাই আমাকে পেতনি বলছে। ঠিকই তো বলেছে। চুপসে গেল ঝিলিকের মুখখানা। জয়া বেগমের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মামাম তুমিও? জয় পাউরুটিতে কামড় বসিয়ে 32 বাটি বের করে হা হা করে হাসতে শুরু করে। ঝিলিক অপমান সহ্য করতে না পেরে এবার চেয়ার থেকে লাফ মেরে উঠে রেগে টেবিলে জোরে বাড়ি মেরে বলে উঠল, পাপা খালি একবার বাসায় আসো, তখন দেখাবো মোছা। তাতে আর কে পায়। না খেয়ে রেগে ফুঁসতে ফুঁসতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। জয় দিব্যি খেতে খেতে বলে, 10 মিনিটের মধ্যে যেন তোকে রেডি দেখতে পাই আমি। ঝিলিক নিজে নিজে ভেংচি কাটে। ঝিলিক রেডি হয়ে সোফায় বসে পা দুলাচ্ছে। জয় বেগম গলা ফাটিয়ে বারবার বলছেন কিছু খেয়ে যেতে, কিন্তু ঝিলিক শুনেও যেন শুনছে না। হঠাৎ সিঁড়ির দিকে নজর যায়। জয় নামছে, পরনে কালো প্যান্ট, তুষার রঙের শার্ট, বুকের উপরের দুটো বোতাম খোলা, গলায় ঝোলানো গিটার যুক্ত চেইন, চুলগুলো ঘাড়ের কিছুটা নিচে, এক হাতে ব্ল্যাক পার্ল ব্রেসলেট, এক্সপেন্সিভ ব্ল্যাক শুজ, শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চোখে কালো সানগ্লাস, উজ্জ্বল ফর্সা গায়ে সব মিলিয়ে বেশ সুদর্শন লাগছে। চুল পিছনের দিকে ঠেলে দিতে দিতে সিঁড়ি দিয়ে নামছে। ঝিলিক সেদিকে হিংসুটে চোখে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, নিজে তো পুরাই সালমান শাহ সেজে ভার্সিটিতে যায়, আর ঝিলিক একটু লিপস্টিক দিলেই যত দোষ নন্দ ঘোষ। শয়তান একটা। ততক্ষণে জয় এসে ঝিলিকের সামনে দাঁড়িয়েছে। তাকে বিড়বিড় করতে দেখে মাথায় আস্তে করে থাপ্পড় মেরে বলে, ওই পেতনি, কি বিড়বিড় করছিস? কিছু না, চলো দেরি হয়ে যাচ্ছে। জোরপূর্বক হেসে কথাটা বলে উঠে দাঁড়ায়। জয় মাকে বলে বাসা থেকে বের হয়ে বাইকে উঠে বসে।
ঝিলিকও ভাইয়ের পিছনে এসে শক্ত করে কাঁধ ধরে বসে পড়ে। ঝিলিককে হেলমেট এগিয়ে দিয়ে জয় বাইক স্টার্ট দেয়। কয়েক গলি পেরোতে কিছুটা দূরে রাস্তার মাঝে একটা ছেলে দৌড়াতে দৌড়াতে তাদের বাইকের সামনে আসতে জয় বাইক থামায়। ছেলেটা জয়ের দিকে একটা পলি ব্যাগ এগিয়ে দেয়। ব্যাগটা নিয়ে সে পুনরায় বাইক স্টার্ট দেয়। ঝিলিক ভুরু কুচকায়, কি আছে ব্যাগে সেটা ভাবতে ভাবতে পৌঁছে যায়। ভার্সিটির গেটের সামনে এসে জয় বাইক সাইডে রেখে হেলমেট খুলে বাইকের মিররে তাকিয়ে চুল নাড়িয়ে ঠিক করে নেয়। ঝিলিক বাইক থেকে নেমে দাঁড়ায়। জয় তখন ব্যাগটা তার দিকে এগিয়ে দিতে ঝিলিক হাতে নিয়ে কৌতূহলী কণ্ঠে বলে, বাইকে থেমে নেমে গেটের দিকে যেতে যেতে কথাটা বলল জয়। ঝিলিকও মুচকি হেসে ভাইয়ের পিছন পিছন গেট দিয়ে প্রবেশ করে। জয়কে দেখে পুরো ভার্সিটিতে চিল্লা চিল্লার রোল পড়ে যায় এক প্রকার। সবাইয়ের সিনিয়র ক্রাশ বয়ের আগমন বলে কথা। মেয়েরা তো তার জন্য দেওয়ানা বললেই চলে। জয় ক্যাম্পাসের দিকে এগিয়ে যেতে হঠাৎ তার পায়ের কাছে টিফিন বক্স এসে ঠেকে। এক নজর পায়ের দিকে তাকিয়ে আগুন চোখের সামনে তাকায়। সামনে 3টা ছেলে মিলে একটা মেয়েকে র্যাগিং করছে। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে হাত মুঠোবন্দি হয়ে আসে তার। ঝিলিক ভীতু নয়নে সে পানে তাকায়। জয় পাশে পড়ে থাকা এক ফাল্লি কাঠের লাঠি হাতে তুলে নেয়। ঝিল্লিকের মুখ হা হয়ে যায়। এখন তার ভাই রেগে বোমা হয়ে গেছে সেটা বুঝতে সময় লাগেনি। চাইলেও কেউ আটকাতে পারবে না এখন। মামনি, মুরগি হয়ে দেখা তাড়াতাড়ি। দেখাচ্ছি তোদের মুরগি হয়ে। ছেলেগুলো মেয়েটার পেছনের দিকে উঁকি মেরে জয়কে চোয়াল শক্ত করে লাঠি হাতে রাগী কণ্ঠে বলতে দেখে কিছুটা ভড়কে যায়। তবে এক চুলও নড়ে না, দিব্যি ঠায় দাঁড়িয়ে। জয় কাছে এসে মেয়েটাকে ইশারা করে ক্লাসে যাওয়ার জন্য। মেয়েটা নিজের চোখের পানি মুছতে মুছতে দৌড়ে চলে যায়। জয় লাঠি ঘোরাতে ঘোরাতে বলে, কি যেন বলছিলি? আমরা যা বলি না কেন তাতে তোর কি? জয় হাতের লাঠি দ্বারা ছেলেটার পায়ে বাড়ি মেরে বসে। তুই কি? হ্যাঁ জয় ভাই, বল বল। তখন পাশের ছেলেটা রেগে বলে, ওর গায়ে হাত দিচ্ছিস কোন সাহসে? আমাদের ভাই কিন্তু এখানে আছে। জয় ফট করে ওই ছেলেটার পায়েও লাগিয়ে দেয় পরপর কয়েকটা। দাঁত কটমট করতে করতে শুধিয়ে ওঠে, আব্বে শালা, ওকে হসপিটাল পাঠানোর আগে তোকে 3.5 হাত মাটির নিচে পাঠাতে হবে দেখছি। ছেলেটা পা ডলতে ডলতে নাক কুচকে কিছুটা দূরে টেবিলের উপরে দুপা তুলে মুখের উপর বই রেখে চেয়ারে মাথা হেলিয়ে রাখা লোকটার দিকে দৌড়ে গিয়ে কানে কানে কি যেন বলে। লোকটা বইটা মুখের ওপর থেকে ছেলেটার দিকে ছুঁড়ে মারে। ছেলেটা সেটা ক্যাচ করে নেয়। লোকটা উঠে দাঁড়ায়। পোশাক দেখেই বোঝা যাচ্ছে জয়ের থেকে কম নয়। সে একদম জয়ের মুখোমুখি এসে দাঁড়িয়ে ভারী স্বরে বলে, আমার ছেলেদের উপর হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? এটা ভার্সিটি, পড়াশোনা করতে আসে মানুষ, তোর মতো সঙ্গপঙ্ক নিয়ে রেগিং করতে নয়। সাহেব ভালোই ভালোই বলছি, ওদের সামলা, তা না হলে হাড্ডিগুড্ডি একটাও আস্ত থাকবে না। জয়ের এহেন কথায় ছেলে দুটো শার্টের হাতা উপরে তুলে জয়ের দিকে এগিয়ে আসতে নিলে সাইফ দুজনের ঘাড়ের শার্ট খামচে ধরে বলে, কিপ কুল বয়েজ। ছেলে দুটো পিছিয়ে আসে। ঝিলিক এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব দেখতে ব্যস্ত। সাইফ তখন আস্তে আস্তে জয়ের সামনে থেকে সাইড হয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে ঝিলিকের দিকে তাকায়। জয় লক্ষ্য করে পেছনে তাকিয়ে ঝিলিককে ক্লাসে যাওয়ার জন্য ইশারা করে। ঝিলিক দৌড়ে চলে যায়। সাইফ ঝিলিকের দিকে তখনও তাকিয়ে। জয় এবার এক হাতে সাইফের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, নজর সামলা, চোখ তুলে নেব একদম। হাসতে হাসতে সেদিক থেকে নজর সরিয়ে ঘাড়ের পিছনের চুল নেড়ে সাইফ উত্তর দেয়, পরে আফসোস শালা তুই করবি। জয় লাঠিটা ফেলে দিয়ে কাঁধ ঝেড়ে চশমাটা চোখে দিয়ে চুল নাড়তে নাড়তে চোখ উল্টায়। টাইম স্কিপ। খান ম্যানশনে রান্নার রোল পড়ে গেছে। শ্যামা মেটদেরকে কড়া কণ্ঠে বলে দিচ্ছেন রান্নায় যেন কোনো প্রকার ভুল না হয়। ওনার ছেলেমেয়ের কোনো কিছুতেই যেন কমতি না পড়ে। একটু পর পর এসে একই কথা বলছেন। এতে মেয়েরা মনে মনে খুবই বিরক্ত। রামচন্দ্র দুদিনের জন্য বাসায় ছিলেন না, আজ সকালে এসেছেন। ওনার যত্নে সুমিত্রা মগ্ন। হাতে পায়ে গরম তেল মালিশ করে দিচ্ছেন,
ওনারই কক্ষে বসে। মিতু গুড্ডু স্কুলে, সারা সোফায় বসে টিভি দেখছে। হরিরাম লাল পর্দা তুলে পুজো দিচ্ছেন। রামদাস রিপন দাস জরুরি কাজে কোথাও একটা গিয়েছেন। ফুল বন্ধ দরজার পিছনে আবদ্ধ জিশানের কথা ভেবে ভেবে খাওয়া দাওয়া বন্ধ। নিজের প্রতি নেই কোনো যত্ন। শ্যামলা রঙে যেন আগের তুলনায় তীব্র তামাটে ভাবটা বৃদ্ধি পাচ্ছে। উদাস মনে এক ধ্যানে বসে আছে। জিশান আসবে, তাকে ভালোবাসি বলবে, সে আশায়। মিতু জোর করে রাতে অল্প করে ভাত খাইয়ে দিয়েছিল। দুদিনে এইটুকুই ছিল মেয়েটার খাওয়া। সোহানা বেগম কিছু জামা কাপড় হাতে তুলে নিলেন। ওনার চোখে চিন্তার রেশ স্পষ্ট। চোখে ছিল না দুদিন নিদ্রার ছিটাফোঁটা। রেশমের শাড়ি মাথায় টেনে দুর্বল শরীর নিয়ে দ্বিতীয় ফ্ল্যাটের দিকে পা বাড়ালেন। রানীর দরজার সামনে এসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বেডে তাকাতে আঁতকে ওঠেন। পর মুহূর্তে চোখ বন্ধ করে নিলেন। মনে মনে আফসোসের বন্যা বয়ে যাচ্ছে। কেমন জানি বুকে কষ্ট অনুভব হচ্ছে। কি হাল করেছে মেয়েটার। মা হয়েও ছেলের পাষাণতা দেখে ছেলের প্রতি ঘৃণা হচ্ছে। কিন্তু ওনার হাতে যে কিছু নেই, শুধু চোখ দিয়ে দেখে ঢোক গিলে হজম করা ছাড়া। নিজেকে শক্ত করে বেডে এগিয়ে এসে রানীকে সোজা করলেন। পুরো বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। ফর্সা শরীরে ক্ষত স্পষ্ট নানান জায়গায়। মেয়েটা হুঁশ হারিয়ে আছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে নরম কাপড় ভিজিয়ে এনে আলতো হাতে রানীর শরীর মুছে দিলেন। বেডশিট বদলে ফেলেন। সবশেষে রানীর মুখে পানির ছিটা দিতে কিছুক্ষণের মধ্যে কপাল ভাজিয়ে চোখ মেলে তাকায় সে। শাশুড়িকে সামনে দেখা মাত্র উঠে বসে মুহূর্তে জাপটে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। চোখের পানিও যেন আজ সমুদ্রকে পাল্লা দিচ্ছে, অঝরে গড়িয়ে পড়ছে। সোহানা আগলে নিলেন, দু হাতে পিঠে হাত বোলাতে বোলাতে ঠোঁট চেপে ধরলেন। ওনার চোখেও পানি চিকচিক করছে। নিজেকে সামলে নিলেন। এই মুহূর্তে উনি ভেঙে পড়লে রানীকে সামলানো মুশকিল হয়ে পড়বে। তাই আস্তে করে বলেন, কিছু হয়নি মা, এটা আমাদের মেয়েদের জীবনে স্বাভাবিক, কেঁদো না। আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে মা। কান্না করতে করতে বলল। মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না তার। সোহানা বেগম রানীকে সোজা করে গালে হাত রেখে নরম স্বরে বলেন, ফ্রেশ হয়ে মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। রানী হেসকি তুলছে। নাক মুখ একদম লাল হয়ে আছে তার। সোহানা রানীকে ধরে নিচে নামলেন। ওয়াশরুমে নিয়ে এসে ফ্রেশ হতে সাহায্য করলেন। শরীরের ক্ষততে পানি লাগায় অসম্ভব জ্বালা পোড়া করেছে, যা অনেক কষ্টে সয়ে নিয়েছে। পানি শরীরে লাগাতে মা বলে আর্তচিৎকার করেছে শতবার। সোহানা বেগম এতে খুব অনুতপ্ত হলেন। মেয়েটা কতই না কষ্ট পাচ্ছে। ফ্রেশ করিয়ে কালো সুতির 3 পিস পরিয়ে দিলেন। পিরিয়ডের পার্সোনাল সব কিছুই তিনি সাথে করে নিয়ে এসেছেন। রানীকে রুমে নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে লম্বা ভেজা চুলগুলো ছেড়ে টাওয়াল দিয়ে ভালো করে মুছে দিতে শুরু করেন। এই চুল সহজে শুকায় না। দীর্ঘ সময় নিয়ে ঘন চুল শুকাতে হয়। যদিও 2 মাস ধরে তার চুলের কোনো যত্ন নেই। রানী মিররে নিজের শাশুড়ির দিকে তাকিয়ে ভাবছে, তার মাও ঠিক এমন করেই তার যত্ন নিত। কই গেল সেই দিনগুলো? ফিরে কি আর পাবে না আগের জীবনটা? বাকি জীবনটা কি স্বামী নামক নরকে পচে মরতে হবে তাকে? কি ভাবছো রানী? শাশুড়ির ডাকে ধ্যান ভাঙে তার। আস্তে করে ভাঙা গলায় মুচকি হেসে জবাব দেয়, আমার মাও ঠিক আপনার মতো করে আমার চুল মুছে দিত। যেহেতু লং, আমি একা সামলাতে পারতাম না। সোহানা মুছতে মুছতে রানীর দিকে তাকিয়ে হালকা হেসে বলেন, আমাকে নিজের মা মনে হয় না বুঝি? কেন হবে না? আপনিও তো আমার মা। এই তো আমার মায়ের মতো করে আমার যত্ন নিচ্ছেন। সোহানা মুচকি হাসলেন। অতিরিক্ত চুপচুপে পানিটা মুছে ড্রায়ার থেকে হেয়ার ড্রায়ার বের করলেন। রানী বেশ অবাক হলো। ইদানিং তার প্রয়োজনীয় জিনিস সব কিছু তার শাশুড়ি আগে থেকেই তার রুমে এনে রাখছেন, আর সে কিনা জানেও না পর্যন্ত। রানীর চুল ভালো করে শুকিয়ে বেনি করে দিলেন তিনি। অনেকটা সময় লেগেছে যেহেতু লম্বা চুল। রানীকে টেনে দাঁড় করিয়ে শান্ত স্বরে বলেন,
নিচে চলো, আমার সাথে খিদেও পেয়েছে, তাই না? রানী মাথা দুলায়। সোহান রানীর এক হাত চেপে আস্তে আস্তে দরজা দিয়ে বের হন। রানীর হাঁটা চলা মুশকিল হয়ে উঠেছে, সেটা তিনি বুঝে তত একটা দ্রুত হাঁটছেন না। নিচে এসে রানী ভারী অবাক হয়। সব কিছু আজ অন্যরকম গুছানো। সারা রানীকে দেখে আর চোখে সেদিকে তাকায়। সোহানা রানীর হাত ধরেছেন, সেটা দেখে যেন তার সহ্যই হচ্ছে না। একজন আশ্রিতাকে নিয়ে এত আদিক্ষেতা দেখানোর কি আছে? সে চোখ উল্টে নাক ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, যত সব ছোট লোক মানুষদের বসার জায়গা দিয়ে রেখেছে, বিরক্তিকর। রানী সারাকে খেয়াল করে, তাহলে এইটাই ফুলের বোন। তারপর ফুলের দাদুও তো এসেছিল। আবার পর মুহূর্তে মনে হয় এটা তো মিতুর দাদু হবে, ফুলের নানা ভাইয়া হবে। তাহলে দাদু বলে কেন? মাথায় কিছুই ঢুকছে না, তাই আর মাথা ঘামায় না। সোহানা রানীর হাত টেনে কিচেনের দিকে গেলেন এবং সেখানে শ্যামা আগে থেকে ছিলেন। রানীকে দেখে কিচেন থেকে বের হতে হতে আস্তে করে বলেন, এসেছেন নবাবজাদি গিলতে। যা সোহানা শুনতে না পেলেও রানী ঠিকই শুনেছে। খুব লজ্জাবোধ হলো। যাই খিদে পেয়েছিল, এই কথা শুনে খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। ছলছল করে উঠে চোখ জোড়া, মাথা নিচু করে রইল সে। সোহানা প্লেটে বিরিয়ানি তুলে রানীর দিকে এগিয়ে আসলেন এবং পুনরায় হাত ধরে ডাইনিংয়ে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য হাত উদয় করতে রানীর চোখে চিকচিক করা পানি খেয়াল করে ইশারায় বলেন, কি হয়েছে? রানী তখন হেসে মাথা নাড়িয়ে কিছু হয়নি বুঝিয়ে হা করে বিরিয়ানি মুখে তুলে নিল। যদিও শ্যামার কথা শুনে পেট ভরে গেছে, তারপরেও শাশুড়ি এত যত্ন করে খাইয়ে দিতে চাইছেন, প্রত্যাখ্যান করাটা শোভা পায় না। সারার পাশে গিয়ে বসেন শ্যামা। সারা ডাইনিংয়ের দিকে নাক ফুলিয়ে সোহানা আর রানীর দিকে তাকিয়ে আছে। শ্যামা তা লক্ষ্য করে আগুনে ঘি ঢেলে বলেন, দেখেছো বাইরের মেয়েকে নিয়ে কত তুলা নমস্কার করছেন, না জানি কোন দিন নিজের অংশ দিয়ে এই বাড়ির অধিকারিণী বানিয়ে দেন। সারা সোফায় হাত খামছে, দাঁত খিঁচে নেয়। সে থাকতে কখনো এটা হতে দেবে না। দাঁত পিষতে পিষতে রানীর দিকে তাকিয়ে বলে, আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। এই মেয়েকে আমি যে কোনো মূল্যে বাড়ি থেকে বের করেই ছাড়বো, আই সোয়ার। শ্যামা শয়তানি হাসে। ঠিক তখন রামদাস ও রিপন দাস বাসায় প্রবেশ করেন। দুজন গার্ড তাদের জুতো খুলে দেয়। হরিরাম ওনার কাজ শেষ করে এগিয়ে আসেন। রামদাস সোফায় বসতে মেয়েরা প্রাণপণ নিয়ে ছুটে গিয়ে ঠান্ডা লেমন জুস ওনাদের এনে দেয়। রামদাস এক নজরে ডাইনিংয়ে তাকান। রানীর চোখে চোখ পড়তে উনি মুখ গম্ভীর করে নজর সরিয়ে নেয়। রানীর এতে ভীষণ খারাপ লাগে। প্রতিবার উনি কেন তাকে ইগনোর করেন? দেখেও যেন দেখেন না। সোহানা সেদিকে লক্ষ্য করেনি। রানীকে খাইয়ে দিয়ে লিভিংয়ে এগিয়ে আসেন। রানীও শাশুড়ির আঁচল ধরে ওনার সাথে মাথা নিচু করে পেছন পেছন এসে দাঁড়ায়। হরিরাম রামদাসের পাশে বসতে বসতে বলেন, দাদা, তারা তো প্রায় চলে এসেছে। রামদাস ঘামে জড়জড়া পাঞ্জাবি এক হাতে ঝাড়তে ঝাড়তে বলেন, কত দূর? আধা ঘন্টা লাগবে। কাকে পাঠিয়েছে এয়ারপোর্টে? বাড়ির ড্রাইভার রামুকে আর 10-12 জন গার্ড দিয়ে আলাদাভাবে। তোমার যাওয়ার উচিত ছিল। হরি, জানোই তো শত্রুরা উৎপেতে আছে। একা একা ছেলে মেয়েদের ছাড়া মুশকিল। পরপর উঠে দাঁড়িয়ে, যাই হোক, ওরা সুস্থ সবল বাসায় আসতে পারলেই বাঁচি। গেটে সব ঠিক করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হরিরাম হ্যাঁ সম্মতি জানালেন। সোহানা রামদাসের হাতে থাকা ব্লেজারটা নিয়ে নিলেন। রানী বুঝতে পেরে শাশুড়ির আঁচল ছেড়ে দেয়। রামদাস সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। পেছন পেছন সোহানা বেগম গেলেন। ঠিক সেই সময় গুড্ডু মিতু বাড়িতে প্রবেশ করে। গুড্ডু তো রানীকে দেখে হুঁশ নেই। মেয়েদের হাতে ব্যাগটা দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় রানী একটু হকচকিয়ে যায়। সবার দিকে ভীতু নয়নে তাকায়। হরিরাম মুচকি হাসে। অতঃপর মেন দরজা দিয়ে বের হয়ে যান। রিপন দাস এক নজর সেদিকে তাকিয়ে সোফা থেকে উঠে হনহনিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। শ্যামা সারাকে হাতের কোনোই দ্বারা ধাক্কা মেরে ফিসফিসিয়ে বলেন, এই পুচকোটা তো
পারে না। সারা দিন মেয়েটার সাথে চিপকে থাকে, সাথে তো আছে মিতু। সারা শয়তানি হেসে একই ভঙ্গিতে জবাবে বলে, একটু ওয়েট করো মামুনি, এক্ষুনি এমন চাল চালবো না সকলের রুচি থেকে একদম উঠে যাবে। তবে জিদ্দাত হতে সাবধান। সারা চোখ ছোট ছোট করে তাকিয়ে নড়ে চড়ে উত্তেজিত হয়ে বলে, কেন কেন, মেয়েটার সাথে জাবরারের কি কানেকশন? শ্যামা মনে মনে হাসে। যাক, আগুনে ঘি সে ভালোই দিচ্ছেন। তাই শাড়ির আঁচল টেনে মিনমিন করে বলেন, বলা তো যায় না, রূপ দিয়ে বশ করে নিয়েও নিতে পারে। তৎক্ষণাৎ সারা মুখ চেপে হেসে ওঠে, যেন তিনি এইমাত্র কোনো জোকস বলেছেন। শ্যামা ভুরু কুঁচকে সারার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। সারা কোনো রকম নিজেকে সামলে বলল, এই মেয়ে কিনা জাবরার খান জিদ্দাতের মতো হোট মাফিয়া বয়কে পাগল করবে? হাসলে মামুনি। শ্যামা আরেকটু চেপে বসলেন সারার সাথে এবং সেভাবে বলেন, একজন 30 বছরের ছেলের বাড়িতে 17 বছরের কিশোরী সামনে থাকলে চাহিদা হানা দিবে না তার কি গ্যারান্টি? যেখানে যার রাজত্ব চলে সেখানে মজা নেওয়ার জন্য ব্যবহার করতে কতক্ষণ? শ্যামা এইটুকু বলে পরপর রানীর দিকে তাকিয়ে বলেন, একটু খেয়াল করে দেখো, মেয়েটার গলায় ডার্ক বাইট স্পষ্ট। আর এই রকম মেয়েরা টাকার জন্য সব করতে পারে, এমনকি জিদ্দাদের সাথে বেডে। শ্যামার পুরো কথাটা শেষ করার আগেই সারা এক হাত উঁচিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে বলে, থাক মামুনি, আর কত বলতে হবে না। বলে হাত মুঠো করে নিল। আসলেই তো, সে এটা ভেবে দেখেনি। রানীর গলায় বাইটের দাগ দেখে তীব্র রাগ রানীর প্রতি ঝমে ক্ষীর। শ্যামা মনে মনে শয়তানি হেসে আওড়ালেন, যা মশলা দিয়েছি না, এইগুলোর ঝাল মেয়েটা সহ্য করে নিক আগে। রানী মুচকি হেসে গুড্ডুর মাথার চুল নাড়িয়ে দেয় এবং সেটাও খেয়াল করে সারাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খানিকটা অস্বস্তি ফিল করে। মিতু এগিয়ে এসে গুড্ডুকে টেনে রানীর থেকে ছাড়িয়ে বড় বোনের মতো শাসন করে বলে, বাইরে থেকে এসেছিস, ফ্রেশ না হয়ে এভাবে জড়িয়ে ধরা ঠিক না গুড্ডু। ওকে, তাহলে আমি ফ্রেশ হয়ে আসছি। পরপর রানীর ওড়না টেনে বলে, তুমি আমার সাথে উপরে চলো না বউ। অমত করে না, এখানে থাকতে হবে, তার কেমন অস্বস্তিকর লাগছে। কয়েকটা সিঁড়ি অতিবাহিত হতে রামদাস নামছেন, সাদা পায়জামা পাঞ্জাবি, গলায় সাদা মাফলার পেঁচানো, মুখে কোনো প্রকার দাড়ি নেই। ওনার গায়ের রংটা মেটে, শ্যামলা মুখে হাসির রেশটা একদমই কম, সবসময় গম্ভীর মিশ্রিত। রানী, মিতু, গুড্ডু এক সাইড হয়ে দাঁড়ায়। যদিও সিঁড়ি দুদিক দিয়ে রাউন্ড করা ছিল, কিন্তু ওরা এক পাশে দিয়ে অতিবাহিত হতেই রামদাস তাড়াহুড়ো করে এই পাশ দিয়ে আসলেন। এত তাড়াহুড়োর ফলে রামদাস সিঁড়িতে পা ভেজে পড়ে যেতে নিলে রানী দুহাতে ওনার এক হাত শক্ত করে আঁকড়ে ধরে উত্তেজিত হয়ে বলে, সাবধানে বাবা, পড়ে যাবেন তো। রামদাস মাথা তুলে রানীর দিকে তাকালেন, পরপর নজর সরিয়ে হাতের দিকে তাকালেন। রানী সেটা লক্ষ্য করে শক্ত করে আঁকড়ে ধরে রাখা হাত আলগা হয়ে আসে এবং কিছু সময়ের মধ্যে তা ছেড়েও দেয়। রামদাস কিছু বলেন না, সোজা নিচে নেমে গেলেন। যেহেতু সারা সোফায় ছিল, রানীর কথার আওয়াজ সেই পর্যন্ত যায়নি। রামদাস দরজা দিয়ে বের হতে একটা গার্ড দৌড়ে এসে কি যেন বলে। তখন শ্যামা খুশি হয়ে মেন দরজা দিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যান। সাথে সারা ও রানী তখনও সিঁড়িতে দাঁড়িয়েছিল। গুড্ডু তাকে টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো না, এইখানে আমাদের থেকে লাভ নেই। যারা এসেছে তাদের দেখার কোনো প্রকার ইচ্ছা আমার নেই। মিতু তখন ধমকে বলে, গুড্ডু, ওরাও কিন্তু আমাদের বড় ভাই বোন হয়, এভাবে বলে না। ভাই বোন না চাই, আমার শুরু থেকেই যাদের স্টার জলসার নাটক, মম ডম বম, যত সব ন্যাকামি। গুড্ডু মুখ ভেঙিয়ে তা বলে। রানীর গুড্ডুর কথা শুনে বেশ হাসি পেল। এক হাতে মুখ চেপে ধরে সে হেসে দিল। মিতুও বাদ যায়নি, হেসে দিল। মিতু নিজের রুমে চলে যায়। গুড্ডু রানীকে তার রুমে নিয়ে আসে।
বেডে বসিয়ে দিয়ে টেবিলের ওপর থেকে একটা কিউট খরগোশের বাচ্চা এগিয়ে দিয়ে বলে, আমি ফ্রেশ হতে যাব আর আসবো, ততক্ষণ তুমি আমার খরগোশ ছানার সাথে খেলা করো। রানী খুশি মনে ছানাটাকে হাতে তুলে নিল। গুড্ডু ওয়াশরুমে চলে আসে। রানী ছানাটাকে এক হাতে বুকের মাঝে চেপে মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি মুচকি হাসছে।